আচ্ছা, শোক বলতে আমরা ঠিক কি বুঝি? এটা কি এমন কিছু যা হঠাৎ করে কপালে জুটে যায়, নাকি এটা চেষ্টা করে তৈরি করা যায়? আজকে আমরা কার্ল বি বার্নির দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট বইটার আলোকে এই পুরো ধারণাটাকে একটু অন্যভাবে দেখব। বইটার মূল কথাটা কিন্তু খুবই সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী। সুখ খুঁজে বেড়ানোর জিনিস নয়, বরং এটা এমন একটা অভ্যাস যা কনশাসলি তৈরি করতে হয়। চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আমরা তো প্রায় ভাবি সুখ হয়তো ভালো ভাগ্য বা ভালো পরিস্থিতির ওপর নির্ভর করে, কিন্তু যদি ব্যাপারটা আসলে তা না হয়, কি হবে যদি সুখে নিজের হাতে ডিজাইন করা যায়? ঠিক এই ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে সেন্টারে রয়েছে। দেখুন, সুখ নিয়ে ভাবলে আসলে দুটো রাস্তা সামনে আসে। প্রথমটা হলো সুখের পেছনে ছোটা, যেটা বেশিরভাগ সময় হতাশ করে, কারণ এটা বাইরের জিনিস যেমন ভাগ্য বা পরিস্থিতি এগুলোর উপর নির্ভর করে। কিন্তু আর একটা রাস্তা আছে, সেটা হলো সুখ তৈরি করা। এটা বাইরের কিছু না, এটা পুরোপুরি ভেতরের ব্যাপার, একটা অভ্যাস যা ইচ্ছে করে প্ল্যান করে গড়ে তুলতে হয়। তাহলে চলুন সুখকে একটা ফাইনাল ডেস্টিনেশন না ভেবে বরং জীবনের একটা ব্যক্তিগত পরীক্ষা হিসেবে দেখি। ভাবুন তো কি দারুণ একটা ব্যাপার! এই পরীক্ষায় আমরা নিজেরাই বিজ্ঞানী, আর আমাদের প্রতিদিনের জীবনটাই হলো আমাদের ল্যাবরেটরি। তাহলে এই যে সুখের পরীক্ষার কথা বলছি, এটা আসলে কি? সোজা কথায় এটা হলো সচেতনভাবে এমন কিছু কাজ করা যা জীবনে আনন্দ আর একটা অর্থ খুঁজে পেতে সাহায্য করে। এখানে তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ: ১ অভ্যাস, ২ ইচ্ছাকৃত, আর ৩ পরীক্ষামূলক। মানে হলো ছোট ছোট স্টেপ নিতে হবে, পরীক্ষা করে দেখতে হবে, আর বুঝতে হবে কোন জিনিসটা আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ করছে। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই বইটা আমাদের একটা ৭ দফা অ্যাকশন প্ল্যান দেয়। এটাকে একটা টুলকিটও বলা যেতে পারে, যা ব্যবহার করে যে কেউ নিজের সুখের পরীক্ষাটা শুরু করে দিতে পারে। চলুন এক এক করে এই ধাপগুলো দেখে নিই। এই প্ল্যানের ফাউন্ডেশন বা ভিত্তি হল প্রথম ৩টা ধাপ। ধাপ ১-এ নিজের সুখকে ডিফাইন করতে হবে, কেননা আরেকজনের সাফল্যের সংজ্ঞায় তো আর আমাদের সুখ আসবে না, তাই না? নিজের লক্ষ্য আর নীতিগুলো আগে পরিষ্কার করতে হবে। ধাপ ২, প্রতিদিন ছোট ছোট এক্সপেরিমেন্ট করা। বিরাট কিছু না, হয়তো ৫ মিনিটের মেডিটেশন বা কাউকে একটা ছোট্ট সাহায্য করা, আর তারপর খেয়াল করা কেমন লাগছে। আর ধাপ ৩ হল আত্মসচেতনতা। আমাদের মাথার মধ্যে যে নেগেটিভ কথাবার্তাগুলো চলতে থাকে, সেগুলোকে চিনে নিয়ে পজিটিভ চিন্তা দিয়ে চ্যালেঞ্জ করা। আচ্ছা, ফাউন্ডেশন তো তৈরি হলো, এবার সেটাকে নিয়মিত প্র্যাকটিসে আনতে হবে। ধাপ ৪-এ বলা হয়েছে উদ্দেশ্যমূলক অভ্যাস তৈরি করার কথা, যেমন শরীরচর্চা বা নতুন কিছু শেখার জন্য একটা রুটিন বানানো। ধাপ ৫-এ আছে কৃতজ্ঞতা আর উদারতার চর্চা। একটা জার্নাল রাখা বা অন্যের জন্য কিছু করা আমাদের ভাবনার জগৎটাই বদলে দিতে পারে। ধাপ ৬ হলো মূল্যায়ন। যেহেতু এটা একটা পরীক্ষা, তাই প্রতি সপ্তাহের রেজাল্টটা তো দেখতেই হবে, তাই না? আর দরকার হলে পদ্ধতিতে একটু বদল আনতে হবে। আর সবশেষে ধাপ ৭, সততার সাথে বাঁচা। মানে আমাদের কাজ আর আমাদের বিশ্বাসের মধ্যে যেন একটা মিল থাকে। এটাই কিন্তু লম্বা সময়ের সুখের আসল চাবিকাঠি। এই পুরো এক্সপেরিমেন্টে সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? এর সরলতা। যেমন পঞ্চম ধাপে কৃতজ্ঞতার কথা বলা হয়েছে, আর এই যে স্ক্রিনে ৩ সংখ্যাটা দেখছেন, এটা তারই একটা উদাহরণ। প্রতিদিন শুধু ৩টা জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, এই ছোট্ট একটা অভ্যাসও কিন্তু আমাদের মানসিকতায় একটা বিশাল পরিবর্তন আনতে পারে। এই ধরনের ছোট ছোট পরীক্ষাই কিন্তু এই পুরো ব্যাপারটার মূল শক্তি। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? সুখ কোনো দুর্ঘটনা নয়, এটা একটা ইচ্ছাকৃত ডিজাইন বা পরিকল্পনার ফল। এই মানসিকতার পরিবর্তনটাই সবচেয়ে জরুরি। জীবনটাকে যদি একটা ল্যাব হিসেবে দেখা শুরু করা যায়, তাহলে আমরাই তো হয়ে উঠি সেই ল্যাবের প্রধান বিজ্ঞানী। এই একটা লাইন যেন পুরো বইটার দর্শনকে একবারে বুঝিয়ে দেয়। সুখের পেছনে অন্ধের মতো দৌড়ানোর কোনো দরকারই নেই, বরং এটা এমন কিছু যা আমাদের তৈরি করতে হবে, পরীক্ষা করতে হবে, আর সেই অনুযায়ী জীবনটাকে যাপন করতে হবে। এটা একটা অ্যাক্টিভ প্রসেস, কোনো প্যাসিভ অপেক্ষা নয়। এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই আইডিয়াগুলো জানার পর জীবনের প্রথম সুখের পরীক্ষাটা ঠিক কী হতে পারে? হতে পারে একটা কৃতজ্ঞতার জার্নাল লেখা শুরু করা, বা হয়তো নতুন কোনো ছোট্ট অভ্যাস তৈরি করা। সেই প্রথম পদক্ষেপটা কি হবে, তার উত্তরটা কিন্তু প্রত্যেকের নিজের কাছেই রয়েছে।